হ্যালো অডিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্লট আনরিভিলডের এই এপিসোডে তোমরা পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যান এই সিরিজটি সম্পর্কে জানতে পারবে। গাইজ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরলেন বার্মিংহামের কিংবদন্তি টমি শেলবি। গত 20 মার্চ 2026 সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজটি। আপনি যদি এই গ্যাংস্টার সাগার একজন ডাইহার্ট ফ্যান হন, তবে আজকের ভিডিওটি একদমই মিস করবেন না, কারণ আজ আমরা কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময় নিয়ে, যেখানে টমি শেলবি আবারও তার সেই সিগনেচার ফ্ল্যাট ক্যাপ এবং ব্লেড নিয়ে ফিরে এসেছেন এক বিশাল চক্রান্তের মোকাবিলা করতে। 6টি সিজনের দীর্ঘ জার্নির পর এই মুভিটি কি পারবে টমি শেলবির গল্পকে সমর্থকভাবে শেষ করতে? আর কেনই বা তার নিজের ছেলে তার জন্য বড় এক বিপদের কারণ হয়ে দাঁড়ালো? চলুন আজকের প্লট আনরিভিলডের এই এপিসোডে আমরা বিস্তারিত জেনে নিই। আইএমডিবিতে এই সিরিজটির রেটিং 7.1 আউট অফ 10, আর সমালোচকদের ওয়েবসাইট রোটেন টমেটোসে এটি 92% ফ্রেশ করে পেয়েছে, যা প্রমাণ করে যে টমি শেলবির এই বিদেটি ভক্তদের মন জয় করতে পেরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিরাশ হবেন না, কারণ টমি শেলবি টমি শেলবি। গল্পের শুরু হয় 1940 সালের জার্মানিতে একটি বন্দি শিবির। সেখানে বন্দীদের দিয়ে জোর করে নকল ব্রিটিশ পাউন্ড তৈরি করানো হচ্ছে। আসলে জার্মান সরকার একটি ভয়ানক পরিকল্পনা করছিল এই নকল নোটগুলো ব্রিটেনে প্রচার করার। লক্ষ্য একটাই, এত বিপুল পরিমাণে নকল অর্থ বাজারে ঢেলে দিলে ব্রিটেনের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে, অর্থনীতি ধসে পড়বে, আর তাতে জার্মানি একটি গুলি না ছুড়ে যুদ্ধ জিতে নেবে। এই পুরো অপারেশনের দায়িত্ব দেওয়া হয় জন নামের এক ব্যক্তিকে। দৃশ্য পাল্টায়, আমরা চলে আসি ইংল্যান্ডে। বার্মিংহাম স্মল আর্মস ফ্যাক্টরি, যুদ্ধের সময়কাল। এই কারখানায় নারীরা দিন রাত অস্ত্র তৈরি করছেন। আজকের দিনটা একটু আলাদা, একজন নারীর জন্মদিন। সকালে কাজে আসতেই সহকর্মীরা মিলে তাকে ঘিরে ধরেন। ছোট্ট একটি উৎসব, হাসি আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ একটি বিকট শব্দ হয়। আকাশ থেকে ছুটে আসে একটি বোমা, জার্মানদের ফেলা বোমা। মুহূর্তে সব শেষ, পুরো কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। দৃশ্য পাল্টায়, আমরা দেখি টমিকে। টমি প্রায় 10 বছর আগে পিকি ব্লাইন্ডার্স নামের এক কুখ্যাত গ্যাং চালাতো, কিন্তু সেই জীবনে সে অনেক ক্ষত পেয়েছে, অনেক হারানোর বেদনা বুকে নিয়ে সে সব কিছু ছেড়ে দিয়েছে। নিজেকে গুটিয়ে নিয়েছে একটি বাড়িতে, একা। জনি, টমির বিশ্বস্ত লোক, এসে তাকে জানায় গতকাল রাতে বার্মিংহাম ফ্যাক্টরিতে বোমা পড়েছে। বোমাবাজির পর কিছু ব্যাধিনী আমাদের এদিকে চলে এসেছে। তাদের মধ্যে একজন আমাকে চিনে ফেলেছে, তোমার কথা জিজ্ঞেস করেছে। জনি আরও বলে, আমি তাকে বলেছি যে মানুষটার কথা তুমি জানতে চাইছো সে তো 10 বছর আগেই মারা গেছে। টমি মাথা নাড়ে। আমি চাই না কেউ আমাকে চিনুক, কেউ আমাকে খোঁজার জন্য আসুক। আসলে টমি একটি কাজে ডুবে আছে। সে তার নিজের জীবনের গল্প লিখছে, একটি বই। লিখতে বসলে বারবার ফোন বাজে। বিরক্ত হয়ে সে উঠে গিয়ে ফোনের তার কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে বাগানে চোখ যায় তার, একটি মেয়ে যে টমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টমি অবাক হয়ে বাইরে যায়। বাগানে একটি গাছের ডালে ঝুলছে একটি স্কার্ফ। এই স্কার্ফ টমি চেনে, এটা তার মেয়ে রুবির ছিল। সেই রুবি যে কয়েক বছর আগেই মারা গেছে। টমি সেই স্কার্ফটা হাতে নিয়ে যায় ভাইয়ের কবরের কাছে। আর্থার, তার ভাই, এখন মাটির নিচে। হ্যাঁ, আর্থার শেলবি, টমাস শেলবির বড় ভাই, এখন আর নেই। সে কবরের পাশে বসে ফিসফিস করে বলে, যা হয়েছিল তা ভুলবশত হয়নি, এটা কোনো ভ্রমণ ছিল না। তখনই সেখানে এসে পৌঁছায় জনি। তোমার বোন এসেছে, তোমাকে দেখতে চায়, কল করেছিল কিন্তু তুমি ধরনি। টমি বোনকে ভেতরে আনে না, সে নিজেই গেটের দিকে হাঁটে। বোনের নাম অ্যাডা। অ্যাডা ভাইকে দেখে বলে, পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে টমি। বার্মিংহামে বোমা পড়েছে, অনেক লোক মরেছে, কতজনের ঘর উজাড় হয়েছে। মানুষ তোমাকে মনে করছে, তারা চায় তুমি ফিরে আসো। টমি শান্তভাবে জবাব দেয়, আমি নিজেই নিজের যুদ্ধ লড়ছি। তুমি এখন সংসদ সদস্য, এই দায়িত্ব তোমার নেওয়া উচিত। হ্যাঁ, টমাস শেলবি আরও 10 বছর আগে বলেছিল অ্যাডা শেলবি অনেক বড় পলিটিশিয়ান হবে। হ্যাঁ, অ্যাডা শেলবি এখন সংসদ সদস্য। অ্যাডা একটু থেমে বলে, অর্থাৎ চলে যাওয়ার দিনই আমি শেষ হয়ে গিয়েছিলাম। আমার ভাই নেই, তাই আমিও নেই। আমি আর ফিরব না। দৃশ্য পাল্টায়, বার্মিংহাম ফ্যাক্টরি। পুলিশ এসে মানুষজনকে সরিয়ে দিচ্ছে। হঠাৎ একটি ট্রাক এসে থামে। ট্রাক থেকে নামে পিকি ব্লাইন্ডার্সের লোকজন। এই গ্যাং কখনো সৎ ছিল না, লুটপাট তাদের পেশা। তারা এসেছে ফ্যাক্টরির বারুদ আর অস্ত্রশস্ত্র লুট করতে। পিকি ব্লাইন্ডার্স দেখে পুলিশ পিছু হটে যায়। একজন পুলিশ অফিসার বলে, এখন যা করার পিকি ব্লাইন্ডার্সটাই করবে।
গ্যাংয়ের ছেলেরা অস্ত্রের গুদামের দরজা ভেঙে ফেলে। ঠিক তখনই একজন লোক সেখানে এসে দাঁড়ায়। এ অস্ত্র যুদ্ধে যাবে, তোমরা এগুলো নিতে পারবে না। তার সামনে এগিয়ে আসে ডিউক, টমির ছেলে। বাবা চলে যাওয়ার পর সেই এখন পিগি ব্লাইন্ডার্স চালাচ্ছে। ডিউক সরাসরি বলে দেয়, পুলিশের তরফ থেকে আমাদের অনুমতি আছে, কেউ রুখতে এলে মারা খাবে। সেই লোকটা হার মানে না, সে সবাইকে ডাকে, এদের আটকাতে হবে। কিন্তু যেই মানুষ এগিয়ে আসতে শুরু করে, ডিউক সবার আগে সেই লোকটাকেই ঘুষি মারে। মারামারি শুরু হয়ে যায়। পিগি ব্লাইন্ডার্সের ছেলেরা সবাইকে ধরাশায়ী করে সব অস্ত্র নিয়ে চলে যায়। এরপর দেখা যায় অ্যাডাকে। সংসদ সদস্য হিসেবে সে ছেলেকে নিয়ে বার্মিংহাম ফ্যাক্টরিতে যাচ্ছে, বোমায় যাদের পরিবার ধ্বংস হয়েছে তাদের পাশে দাঁড়াতে। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই এক নারী এগিয়ে আসে এবং সে তাদের দিকে চেঁচিয়ে ওঠেন, তোমরা পিগি ব্লাইন্ডার্সরাই এগুলো করেছো, তোমাদের পরিবারই সবসময় এই গ্যাং চালিয়েছে। অ্যাডা কোনো জবাব দিতে পারে না। এদিকে ডিউক তার বন্ধুদের নিয়ে একটি ক্লাবে পার্টি করছে। তখন তাকে জানানো হয় লন্ডন থেকে একজন এসেছে তার সাথে দেখা করতে। সেই লোকটা আর কেউ নয়, সে হলো জন। জন পকেট থেকে একটি নকল পাউন্ড বের করে ডিউকের হাতে দেয়। তারপর বলে, আমার একটি জাহাজ লিভারপুলের কাছ থেকে নোঙর করতে চলেছে। সেই জাহাজে প্রায় 35 মিলিয়ন পাউন্ড আছে। তোমার কাজ হলো এই অর্থ ব্রিটিশ অর্থনীতিতে ছড়িয়ে দেওয়া, তোমার মতো একটি স্থানীয় গ্যাংয়ের মাধ্যমে। সে একটু হেসে বলে, বিনিময়ে তোমার গ্যাং পাবে 20%, মানে প্রায় 70 মিলিয়ন পাউন্ড। যেভাবে খুশি খরচ করো। তারপর বলে, এই গ্যাং আগে তোমার বাবা চালাতেন, চুক্তিটা আসলে তার সাথে করার কথা ছিল। ডিউক সোজা বলে দেয়, এখন এই গ্যাং আমি চালাই, এবং সে জনের প্রস্তাব গ্রহণ করে নেয়। দৃশ্য পাল্টায় টমির বাড়ি। বাড়িতে ঢোকার সময় সে বুঝতে পারে দরজা জানালা খোলা, কেউ এসেছে। সে বন্দুক তুলে ধরে এবং ভেতরে পা দেয়। শোয়ার ঘরে দেখে একজন নারী, সে তার লেখা বইটি পড়ছে। তার নাম রামোনা, সে বেদে জেলের মানুষ। টমি তার দিকে বন্দুক তাক করে প্রশ্ন করে, এখানে কি করছো তুমি? রামোনা শান্তভাবে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি জানি তুমি আত্মা দেখতে পাও, আমি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবো। টমি তার কাছে যেতেই একটি অদ্ভুত অনুভূতি হয় তার। সে জেলদাকে অনুভব করতে পারে রামানার ভিতর। তার স্ত্রী 1 বছর আগে মারা গেছেন। রামানো বলে, আমি জানি তুমি আমার মধ্যে তোমার স্ত্রীকে দেখছ। একটু থেমে সে বলে, আমার বোন হুবহু আমার মতোই দেখতে ছিল। আসলে আমি আর জেলদা, আমরা 2 যমজ বোন। টমি অবাক হয়। রামনা আরও বলে, আমার বোন এখনও আমার সাথে কথা বলে, সে তোমার জন্য একটি বার্তা পাঠিয়েছে। তারপর সে এমন কিছু বলে যা টমিকে চমকে দেয়। তুমি বেদেদের মেলায় আমার বোনের সাথে রাত কাটিয়েছিলে, সেই রাতের ফল হলো ডিউক। এই কথাগুলো কেউ জানতে পারার কথা নয়, কিন্তু রামানো জানে। টমি বুঝতে পারে এই মহিলার মধ্যে কিছু একটা আছে। রামানো বলে, তুমি আমার ছেলেকে আর তোমার দেশকে ছেড়ে দিয়েছ। এই বাড়িতে বসে বই লিখলে সমস্যার সমাধান হবে না। এই মুহূর্তে তোমার ছেলে বিপদে আছে। সে এমন মানুষের সাথে কাজ করছে যারা তোমাকে সবাইকে শেষ করার চেষ্টা করছে। হেমে সে বলে, তুমি যদি তোমার ছেলেকে বাঁচানোর প্রতিশ্রুতি দাও, তাহলে আমি আর আমার বোন মিলে তোমাকে একটি যন্ত্রণা থেকে মুক্তি দেব। এদিকে ডিউকের সাথে দেখা করতে আসে তার খালা অ্যাডা, বার্মিংহাম ফ্যাক্টরি লুটের বিষয়ে কথা বলতে। অ্যাডা সরাসরি বলে, এই লুটপাট বন্ধ করো, না হলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব। ডিউক হাসে, কার কাছে করবে? সবাই তো মারা গেছে, বেঁচে আছে শুধু আমার বাবা, আর তার মাথাও গেছে। আর তুমি শুধু হুমকি দিতে পারবা। একটু থেমে সে বলে, আমি এমন কিছু করতে চলেছি যা আমার বাবার স্বপ্নও করতে পারেনি। অ্যাডা পিগি ব্লাইন্ডার্সের পুরনো সদস্য চার্লির কাছে যায়। সে চার্লিকে বলে, ডিউক সরাসরি গুদাম থেকে অস্ত্র চুরি করেছে। বার্মিংহাম পুলিশ চিফ তাকে লিখিত অনুমতি দিয়েছিল। আমি কাল মিলিটারি সামনে গিয়ে সাক্ষ্য দেব। সেই দিন যারা দেখেছে তাদের ঠিকানা দাও। চার্লি সেই কাগজ ছুঁড়ে মারল। ডিউককে একমাত্র টমি থামাতে পারবে। তুমি যাই করো না কেন, টমি ছাড়া ডিউককে আর কেউ থামাতে পারবে না। ওদিকে রোমানা টমিকে বলে যে তোমার ছেলে বিপদে আছে। এই কথা আমি না, জেলদা বলছে। সে চায় তুমি তোমার ছেলেকে রক্ষা করো। টমি বলে, আমি পারবো না, আমি আর সেই মানুষ নই। রামনও শান্তভাবে বলে, আমি তোমাকে ফিরিয়ে আনতে পারবো। যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে নিয়ে যেতে পারবো। বেদিনী হওয়ার কারণে রামনুর কাছে কিছু অলৌকিক শক্তি ছিল। সে টমিকে সেই দৃশ্য দেখায় যখন সে জেলদার সাথে প্রথম দেখা করেছিল। একটি গাছের নিচে দুজন একসাথে সময় কাটিয়েছিল।
সে রাত থেকেই ডিউকের জন্ম। দৃশ্য পাল্টায়। অ্যাডা বোমায় যাদের ঘর ধ্বংস হয়েছে সেই মানুষগুলোর সাথে সে যায়। তোমরা অনেকেই দেখেছ ডিউক সরাসরি গুদাম থেকে লুট করেছে। আমি চাই তোমরা সংসদ সদস্যের সামনে সাক্ষ্য দাও। পরদিন সকালে টমির ঘুম ভাঙে। রামনও চলে গেছে, কিন্তু রেখে গেছে রুবির স্কার্ফটা। টমি সে স্কার্ফ নিয়ে আর্থারের কবরে রাখে, তারপর ভেতরে যায়। প্রস্তুত হতে শুরু করে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ছেলেকে বাঁচাতে ফিরতেই হবে। গাড়ি বের করার সময় জনি আসে। তুমি প্রস্তুত নও টমি, আর তোমার শত্রুরাও কম নেই। টমি নাছরবান্দা। শেষ পর্যন্ত জনি ছাড়তে পারে না, সেও সাথে চলে। এদিকে ডিউকের কাছে একজন আসে এবং তাকে সতর্ক করে, তোমার খালা অ্যাডা তোমার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করেছে। মিলিটারিতে সাক্ষ্য দিলে তোমার সোজা ফাঁসি হবে। একটু থেমে সে বলে, তোমার সামনে দুটো পথ, 7 কোটি পাউন্ড নেবে নাকি ফাঁসিতে ঝুলবে। অ্যাডা ছেলেকে নিয়ে সাক্ষ্য দিতে যাচ্ছে, কিন্তু পথে ডিউক তার পিছু নেয়। সুযোগ বুঝে সে বন্দুক বের করে খালাকে গুলি করতে চায়, কিন্তু বন্দুক চলে না। এবার সে আবার পিছু নেয়। অ্যাডার সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে বেরিয়ে আসে জন, হাতে বন্দুক। পেছন থেকে ডিউক চিৎকার করে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জন অ্যাডাকে গুলি করে ফেলে। এদিকে টমি ফেরার পথে হঠাৎ রাস্তায় দেখতে পায় তার বোনের আত্মা। সে বুঝে যায় অ্যাডা আর নেই। পুলিশের কাছে গিয়ে জানতে পারে তার বোনকে হত্যার পিছনে তারই ছেলের হাত। টমি জনিকে বন্দুক দিয়ে বলে সে একা যাবে। জনি যেতে চায় না, কিন্তু টমি জিদ ধরে। টমি এক পাবে যায়। ভেতরে ঢুকে সে সঙ্গীত বন্ধ করে দেয়। তারপর জোরে জিজ্ঞেস করে, এই পাবের মালিক কোথায়? পাবের কয়েকজন তার সাথে রেগে ওঠে। একটি ছেলে সামনে এসে দাঁড়ায়, সঙ্গীত চালু করো, তোমাকে আমার সাথে নাচতে হবে। টমি একটুও নড়চড় করে না। ছেলেটা বন্দুক বের করে। যারা টমিকে চেনে তারা আস্তে আস্তে সরে যায়। টমি পকেট থেকে একটি গ্রেনেড বের করে, সেটা সরাসরি ছেলেটার জামার ভিতরে ঢুকিয়ে দেয়। ছেলেটা ছুটে বাইরে বেরিয়ে যায়। ছেলেটি বাইরে বেরিয়ে যাওয়া মাত্রই বিকট বিস্ফোরণ ঘটে, সব কিছু কাঁপে। তারপর টমি পাবের মালিকের কাছ থেকে ডিউকের সন্ধান বের করে। টমি ডিউকের কাছে যায়, তাকে ধরে মারধর করে। সে একটি মারামারি হয়েছিল গাইস। এখানে মাটিতে কাদায় লুটে পড়ে তারা দুজন পাপ ছেলে যেভাবে মারামারি করেছিল, পিক। রাগে থরথর করে টমি বলে, তুমি সব সীমা পার করে ফেলেছ ডিউক। ডিউক তখন বলে, পাপ ছাড়া আর কিছুই করতে পারি না, কারণ উত্তরাধিকারে তুমি আমাকে পাপই দিয়ে গিয়েছ। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। টমি জিজ্ঞেস করে, কে বোনকে মেরেছে? ডিউক বলে, জন এসেছিল, সে একটি কাজ দিয়েছিল, সেই বলেছিল এটা করতে। টমি আরও জিজ্ঞেস করে, জনের পরের পরিকল্পনা কি? এরপর টমি মর্গে যায়। সেখানে জনের কাছ থেকে বন্দুক নিয়ে তাকে চলে যেতে বলে। সে আমার বোনকে মেরেছে, সে এখানে আসবেই, কারণ সে জানে আমি বোনকে দেখতে আসব, আর যখন সে আসবে তখন আমি তাকে শেষ করব। জনি চলে যাওয়ার পর টমি একা বসে বোনের নিথর দেহর পাশে। তখন সে মুখ খোলে, একটি ভয়ানক স্বীকারোক্তি। আমি আর্থারকে মেরেছিলাম, সে রাতে নেশায় ছিলাম, তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চেয়েছিলাম। আমি আমার নিজের ভাইকে মেরেছি। একটু থামে সে, তারপর বলে, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ পর একটি গাড়ির শব্দ। জন এসেছে, হাতে বন্দুক। টমি প্রস্তুত ছিল। দুজন একে অপরের দিকে গুলি চালাতে শুরু করে। আড়ালে ঢাকা পড়ে দুজনেই। জন বলে, আমি এই যুদ্ধে বোমায় না, নোটে শেষ করতে চাই। সবার কাছে টাকা থাকলে কেউ মরবে না, মানুষ আর কি চায়? টমি তার কথায় কান দেয় না। তোমার বন্দুকের গুলি শেষ হয়ে আসছে। জন গুলি চালায়, আর ঘোড়ার সাহায্যে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। জনের চলে যাওয়ার পর টমি ঘোড়া নিয়ে বাইরের রাস্তায় আসে। রাস্তায় মানুষজন তাকে দেখে ছুটে আসে, হাত মেলায়। পিকি ব্লাইন্ডার্সের নেতা ফিরে এসেছে, সবার মুখে আনন্দ। এদিকে রামানো ডিউকের কাছে আসে। সে বলে, আমি তোমার বাবাকে রাজি করিয়েছি, সে তোমাকে সাহায্য করবে। একটু থেমে সে বলে, তুমি শুরু থেকেই রাজা হতে চেয়েছিলে, এখন সেই সুযোগ আসছে। এই সুযোগে তুমি তোমার বাবাকে শেষ করতে পারো, আর তোমার বাবার তো শান্তি দরকার, সেই শান্তি শুধু তুমিই দিতে পারবে। রামানো একটি গুলি বের করে, যার উপর টমির নাম লেখা ছিল। কিছুক্ষণ পর টমি আসে। রামানো তাকে বলে, তোমার ছেলের সাথে কথা হয়েছে, সে তোমাকে সাহায্য করবে। তোমার বোনের খুনিদের ধ্বংস করতে সে তোমার পাশে থাকবে। টমি ভেতরে যায়। বাবা ছেলে মিলে বসে মদ খায়।
তারপর পুরো পরিবার মিলে অ্যাডার শেষকৃত্য সম্পন্ন করে। পরে জানা যায় ডিউক আবার জনকে ফোন করেছে, আমার বাবা জেনে গেছেন তুমি কোথায় আছো, সে তোমার উপর হামলা করবে, আমি তোমার পক্ষে থাকব, বিনিময়ে আমাকে সে 70 মিলিয়ন পাউন্ড দিতে হবে। লিভারপুলের দায়িত্বে যে আছে সে এসে টমির সাথে দেখা করে, জনের সব তথ্য দেয়। টমি বলে, লিভারপুলে আমার তোমাকে দরকার হবে, এই গুদামে একজন মানুষ আছে যাকে আমাদের মারতে হবে, আর একটি অস্ত্র আছে যেটা দিয়ে আমরা এই যুদ্ধ হারাতে পারি। তারপর পুরো পরিকল্পনা সবাইকে বোঝানো হয়। জনের লোকদের মনোযোগ দিয়ে ভিন্ন দিকে সরিয়ে রাখতে কিছু লোক নৌকায় করে যাবে, আর টমি নিজে টানেলের ভেতর দিয়ে ঢুকে জনকে খুঁজে বের করবে এবং টাকায় পৌঁছাবে। চার্লি তার লোকদের নিয়ে 3টি নৌকা তৈরি করে, তারা লিভারপুলের দিকে রওনা হয়। এদিকে টমি টানেলের দরজা ভেঙে ভেতরে ঢোকার পথ তৈরি করে, রামানোর লোকদের সাহায্যে দরজা ভাঙা হয়। টমি টানেলের ভেতর দিয়ে এগিয়ে যেতে শুরু করে, ওদিকে ডিউক জনের কাছে গিয়ে পুরো পরিকল্পনা ফাঁস করে দেয়। সামনে 3টি নৌকা আসবে, তাদের মধ্যে লোক লুকিয়ে আছে, আগে আক্রমণ করলে তুমি তাদের মারতে পারো। কিন্তু নৌকায় যারা ছিল তারা আর আগায় না, একে একে সবাই নৌকা থেকে নেমে যায়, শুধু স্টাক নামে একজন রয়ে যায়। সে জানে সামনে মৃত্যু, তবু সে নৌকা নিয়ে এগিয়ে যায়। বোমায় আগুন লাগিয়ে সে পানিতে ঝাঁপ দেয়। নৌকা কিনারায় পৌঁছানো মাত্রই প্রচণ্ড বিস্ফোরণ, সব তছনছ। জন বুঝে যায় ডিউক তাকে ধোঁকা দিয়েছে, সব নাটক ছিল, ডিউক আসলে বাবার পক্ষেই ছিল। জন ডিউকের দিকে বন্দুক তাক করে, তোমার বাবা তোমাকে একা ছেড়ে দিয়েছে। ঠিক তখনই ভেতর থেকে ভয়ঙ্কর এক বিস্ফোরণ। টমি এবং তার লোকজন অস্ত্র হাতে ভেতরে ঢুকে পড়ে, জনের লোকজন তার উপর ঝাঁপিয়ে পড়ে, দুদিক থেকে প্রচণ্ড গুলি বিনিময় চলে। ডিউক দৌড়ে বাবার কাছে চলে আসে, আপনি আসতে অনেক দেরি করেছেন। টমি একটি বোমা হাতে নিয়েই সেই বক্সের দিকে যায়, এই বক্সে রাখা আছে সমস্ত নকল অর্থ। সে বক্সটি উড়িয়ে দেয়, সব টাকা জ্বলতে শুরু করে। টাকা জ্বলতে দেখে জন গাড়িতে উঠে পালাতে চায়, কিন্তু টমি বন্দুক হাতে তার সামনে এসে দাঁড়ায়। টমি চাইলে এখনই জনকে শেষ করতে পারত, কিন্তু সে অপেক্ষা করে। জন দুবার গুলি করে, টমি ঠিক এটাই চেয়েছিল। তারপর সে পাল্টা গুলি চালায়, আর জন এখানেই মারা যায়। কিন্তু টমি এখন নিজে সেই গাড়ির সামনে দাঁড়িয়ে, সে নিজেই শেষ হয়ে যেতে চেয়েছিল। ঠিক তখনই ডিউক ছুটে আসে, বাবাকে টেনে সরিয়ে দেয়। টমি কোনো রকমে বেঁচে যায়, কিন্তু তারপর সে নিজেই ছেলেকে বলে, ওই গুলিটা বের করো, আমাকে শেষ করে দাও। ডিউক রাজি নয়, কিন্তু বাবা জিদে ধরে। এখানে অবাক করা বিষয় হলো টমি শেলবি প্রথম থেকে জানতো যে তার ছেলের কাছে তার নাম লেখা একটি বন্দুকের গুলি ছিল, যা দিয়ে তাকে শেষ করার কথা ছিল। এখানে সবাই অবাক। ডিউক এই কাজটি কোনোভাবে করতে চায় না, কিন্তু তার বাবার জেদের কারণে শেষ পর্যন্ত ডিউক সেই গুলি দিয়ে টমিকে শেষ করে। সেই গুলিতে টমির নাম লেখা ছিল। টমি শান্তি পায়, শেষ মুহূর্তে সে সব কিছু মনে করে, সব হারানোগুলো, সব ভালোবাসাগুলো। তারপর সে চিরতরে ঘুমিয়ে পড়ে। ডিউক তার লোকেদের বলে, সব টাকা একসাথে করো, চালিয়ে দাও। সবাই মিলে টমিকে নিয়ে যায় তার শেষকৃত্য সম্পন্ন করতে। এবং এভাবেই পিকি ব্লাইন্ডার্সের গল্প এখানে শেষ হয়। যারা এই সিরিজটি দেখেছেন তারা জানেন এই গল্পের প্রতিটি মুহূর্ত কতটা ভারী। আর যারা দেখেননি, এই গল্পটা শুধু একটি গ্যাংস্টারের গল্প নয়, এটা একজন মানুষের গল্প যে ভালোবাসতে জানতো, হারাতেও জানতো, আর শেষ পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছিল। তো দ্যাটস ইট গাইজ, আজকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা বলবেন। আর টমি শেলবি যেহেতু ইট ওয়াজ গ্রেট, তোমাদের অপিনিয়ন বলবা। আর আমাদের চ্যানেল থেকে এটা IMDb রেট আমি 8/10 দিব। ইয়েস, 8/10। আর এরকম প্লট আনরিভিলদের পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী এপিসোড আপলোড করার সাথে সাথেই দেখতে পারো। আল্লাহ হাফিজ গাইস।